আসসালামু আলাইকুম। হ্যালো এসএসসি 2026 সালের পরীক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। খুব বেশি ভালো থাকার কথা না, কারণ কিছুদিন পরেই তোমাদের হচ্ছে পরীক্ষা। তোমাদের এই পরীক্ষাকে সহজ করার জন্য গুপ্ত স্কুল তোমাদের জন্য হচ্ছে ফ্রি কোর্সের আয়োজন করতে যাচ্ছে। তো আমি হচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে তোমাদের আইসিটি এর প্রথম অধ্যায়, যেখান থেকে হচ্ছে অনেক কুইশন পরীক্ষার মধ্যে আসে। এখান থেকে হচ্ছে আমরা মাত্র 2টা সৃজনশীল পড়বো এবং হচ্ছে 2টা থেকে ইনশাল্লাহ হচ্ছে একটা কমন আসবে। ইভেন হচ্ছে প্রিভিয়াসলি আমি 7 বছর যাবত হচ্ছে এই সাজেশন পোলাপানকে দিয়ে যাচ্ছি এবং তারা হচ্ছে কমন পাইতেছে। তো এই 7 বছরের অভিজ্ঞতা থেকে তোমাদের জন্য হচ্ছে আজকে আমরা টপ কুইশনগুলো হচ্ছে অ্যানালাইসিস করে আমরা 30টার মতো এমসিকিউ পড়বো এবং হচ্ছে মাত্র 2টা সৃজনশীল পড়বো। এই 2টা থেকে ইনশাল্লাহ হচ্ছে একটা সিকিউ তোমরা কমন পাবা এবং হচ্ছে 30টা এমসিকিউ দিব। এই 30টা এমসিকিউ এমনভাবে তৈরি করা হয়েছে, বিগত 7 থেকে 8 বছর কি কুইশন কোন জায়গা থেকে আসছে সবগুলো অ্যানালাইসিস করে বেস্ট যে হচ্ছে 30টা কুইশন, যে কুইশনগুলো বারবার রিপিট হয়েছে সেই কুইশনগুলো দিয়ে তোমাদের জন্য হচ্ছে আমরা আজকে সাজেশন তৈরি করছি। তো আমরা সেই আমাদের যে হচ্ছে গুরুত্বপূর্ণ সাজেশন, সেই সাজেশনই হচ্ছে আমরা এখন দেখব। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্রথম অধ্যায় থেকে মোটামুটি হচ্ছে 11টি টপিক থেকে হচ্ছে কোয়েশ্চেন আসে। তার মধ্য থেকে হচ্ছে মোস্ট অফ দ্য কোয়েশ্চেন আসে হচ্ছে 7টা জায়গা থেকে। প্রথম দিকে যে 1 থেকে 4 পর্যন্ত হচ্ছে খুব বেশি কোয়েশ্চেন হচ্ছে এখান থেকে আসে না। যে বিশ্বগ্রাম এখান থেকে এসেছে এই পর্যন্ত হচ্ছে মাত্র 2টি কোয়েশ্চেন। স্মার্ট হোম হ্যাকিং এবং ফিশিং এখান থেকে আসছে হচ্ছে এই পর্যন্ত মাত্র 5টি কোয়েশ্চেন। ভিডিও কনফারেন্সিং এটা থেকে হচ্ছে প্রথম দিকে কোয়েশ্চেন আসছে, লাস্ট 2-3 থেকে 4 বছর যাবত দেখা যাচ্ছে যে হচ্ছে কোয়েশ্চেন আসছে না তেমন খুব বেশি একটা। তারপরে হচ্ছে ই কমার্স এবং হচ্ছে আউটসোর্সিং, প্রথম দিকে কোয়েশ্চেন আসতো না, বাট হচ্ছে এখন লাস্ট 23-24-25 সালের দিকে দেখা যাচ্ছে যে হচ্ছে আউটসোর্সিং হচ্ছে বর্তমান প্রেক্ষিতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে একটি টপিক হয়ে দাঁড়াইছে। এই জন্য হচ্ছে আউটসোর্সিং থেকে লাস্ট হচ্ছে কোয়েশ্চেন আসতেছে। তারপরে হচ্ছে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের আইসিটি বইয়ের মধ্যে হচ্ছে যদি 2টা টপিক বলি তাহলে একটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি আর একটা হচ্ছে বায়োমেট্রিক্স। এখান থেকে হচ্ছে যে কোনো কোয়েশ্চেন সৃজনশীল করার জন্য আমাদের হচ্ছে এই 2টা টপিকে হচ্ছে হাত দেওয়া লাগে। তারপরে আমরা দেখবো যে হচ্ছে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা, এখান থেকে হচ্ছে এতদিন খুব বেশি কোয়েশ্চেন আসে না, বাট হচ্ছে আশা করা যায় যেহেতু এখন এআই নিয়ে হচ্ছে অনেক বেশি কাজ চলতেছে, তো এই বছর হচ্ছে এই এআই বা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে হচ্ছে একটা কোয়েশ্চেন আসার পসিবিলিটি হচ্ছে অনেক বেশি। তো তোমরা এখানে হচ্ছে আমাদের প্রিভিয়াসের এই কোয়েশ্চেনগুলো কোন টপিক থেকে কতগুলো আসছে এখানে হচ্ছে সংখ্যাটা দেওয়া আছে এবং হচ্ছে তার বেসিসে হচ্ছে আমাদের কোন টপিক কতটুকু গুরুত্ব এখানে হচ্ছে স্টার মার্ক দিয়ে হচ্ছে দেওয়া আছে। তো আশা করি যে আমরা হচ্ছে এই 11টা টপিক যদি হচ্ছে ভালোভাবে পড়তে পারি তাহলে আমরা পরীক্ষার মধ্যে হচ্ছে 100% কমন পাবো। তো এটা হচ্ছে নিশ্চয়তা দিচ্ছি না যে হচ্ছে প্রিভিয়াসলি এই টপিকের বাইরে এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন আসে নাই, বিলিভ মি এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন আসে নাই। তোমরা হচ্ছে বোর্ড কোয়েশ্চেনটা নিবা, নেওয়ার পরে হচ্ছে 11টা টপিক হচ্ছে একটা একটা করে চেক দিবা। চেক দেওয়ার পরে দেখবো হচ্ছে এই পর্যন্ত যদি 120টা কোয়েশ্চেন আসে প্রথম অধ্যায় থেকে আইসিটি বইয়ের উপরে, 120টার মধ্যে হচ্ছে কি প্রায় 80+ কোয়েশ্চেন আসছে হচ্ছে এই 5 থেকে 11 নাম্বার যে হচ্ছে টপিকগুলো আছে এই 7টা টপিক থেকে মাত্র। তো আমরা যদি এইগুলো পড়তে পারি তাইলে হচ্ছে আমাদের হচ্ছে পরীক্ষার মধ্যে 100% কমন পাবো। তো আমরা সাজেশন দিয়ে শেষ না, আমরা হচ্ছে এই টপিকগুলো আমরা কিভাবে হচ্ছে সহজে শিখতে পারি তার জন্য হচ্ছে আমরা খুবই শর্টলি তোমাদের জন্য হচ্ছে কিছু এক্সপ্লেনেশন টাইপ হচ্ছে আমরা দিয়ে রাখছি এখানে। আমাদের হচ্ছে যে সাজেশনের জন্য নাম্বার সিস্টেম ওই অনুযায়ী হচ্ছে আমরা এখানে সাজিয়ে দিয়েছি তোমাদের জন্য। যেমন হচ্ছে 1 নম্বরে আমাদের সাজেশন ছিল বিশ্বগ্রাম, এখানে হচ্ছে বিশ্বগ্রামের হচ্ছে একটা বেসিক ডেফিনেশন দেওয়া আছে। তোমরা হচ্ছে এটা প্রথম দিকেই হচ্ছে শিখে আসতেছো, ক্লাসের প্রথম দিন ঢুকলেই হচ্ছে স্যার তোমাদেরকে হচ্ছে বিশ্বগ্রামের ধারণা দেয়। তো এটা নিয়ে তোমাদেরকে বলার তেমন কিছু নাই, তোমরা হচ্ছে এখান থেকে দেখে নিলেই হচ্ছে পারবে। তারপরে হচ্ছে বিশ্বগ্রামের ধারণা কখন আসছে, কে দিয়েছে, আমরা জানি যে হচ্ছে কোয়েশ্চেন সবসময় তোমাদের প্রথম সাময়িক পরীক্ষা থেকে আসতেছে যে হচ্ছে বিশ্বগ্রামের ধারণার প্রবক্তাকে আমরা জানি যে হচ্ছে মার্শাল ম্যাকলুহান, সে হচ্ছে বিশ্বগ্রামের ধারণার প্রবক্তা। তিনি হচ্ছে 2টা বই লিখছিল, 2টা বইয়ের নাম মাঝে মধ্যে আসে, যে একটা হচ্ছে দ্য গুটেনবার্গ গ্যালাক্সি, একটা হচ্ছে দ্য আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। এই 2টা বইয়ের মধ্যেই তিনি হচ্ছে বিশ্বগ্রাম সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়েছিল এবং এই বিশ্বগ্রাম তৈরি হওয়ার জন্য কিছু মৌলিক উপাদান প্রয়োজন পড়ে, যেই মৌলিক উপাদান হচ্ছে 5টি উপাদান হচ্ছে এখানে দেওয়া আছে, যে হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডেটা এবং হচ্ছে মানুষের দক্ষতা। এর মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে নেটওয়ার্ক বা কানেক্টিভিটি। একটা কোয়েশ্চেন তোমরা প্রায় সময় দেখবা আসতেছে যে বিশ্বগ্রামের মেরুদণ্ড কি বা বিশ্বগ্রামের মৌলিক উপাদানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট কোনটি, এই নেটওয়ার্ক বা কানেক্টিভিটি। এই নেটওয়ার্ক বা কানেক্টিভিটি হচ্ছে বিশ্বগ্রামের মেরুদণ্ড। তো আমরা এখান থেকে হচ্ছে বিশ্বগ্রাম হচ্ছে পড়ে নিলাম। এখন হচ্ছে আমরা দেখব আমাদের যে হচ্ছে সেকেন্ড গুরুত্বপূর্ণ টপিক। এখানে বিশ্বগ্রামের কিছু সুবিধা দেওয়া আছে, তোমরা এগুলো একটু রিডিং পড়লেই হচ্ছে পারবা। তারপর আমাদের 2 নাম্বার টপিক ছিল হচ্ছে স্মার্ট হোম।
এখান থেকে হচ্ছে প্রথম দিকে কিছু কোয়েশন আসতো, বাট রিসেন্ট হচ্ছে নতুন কিছু টপিক চলে আসছে, ভার্চুয়াল রিয়েলিটি, এআই, এই জন্য এইগুলা থেকে এখন খুব বেশি একটা কোয়েশন আসতেছে না। তো তাও হচ্ছে আমরা রিস্ক নিব না, আমরা হচ্ছে যাতে আমাদের প্রিপারেশন 100% থাকে, এই জন্য হচ্ছে আমরা এই জিনিসগুলো হচ্ছে একটু দেখে নিব। স্মার্ট হোম, হ্যাকিং, ফিশিং, এবং হচ্ছে সবচেয়ে সহজভাবে একেবারে হচ্ছে তুমি একবার রিডিং পড়লেই যাতে তুমি পারো, এইভাবে হচ্ছে খুবই সহজ ভাষায় হচ্ছে এখানে লেখা আছে। তো এইগুলো হচ্ছে একবার একটু দেখে নিবা। তারপর হচ্ছে আমাদের 3 নাম্বার টপিক যেটা ছিল হচ্ছে ই কমার্স, ভিডিও কনফারেন্সিং, এইগুলো হচ্ছে আগের দিকে আসতো, তাও হচ্ছে আমি দিয়ে রাখছি, তোমরা হচ্ছে একবার রিডিং পড়বা। এবং হচ্ছে এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি স্লাইডের মধ্যে যে লিখছি এটা কোনো হচ্ছে বইয়ের ভাষা না, আমি পরীক্ষায় খাতায় যেভাবে লিখতাম এবং আমি হচ্ছে 7 বছর যাবত পড়ানোর জন্য পোলাপানকে যেভাবে বুঝাচ্ছি তোমাদের জন্য, সেই আমি একেবারে হচ্ছে সবাই সহজে যে এই ভাষাটা বুঝে একেবারে হচ্ছে এই সহজ ভাষায় হচ্ছে আমি এখানে লিখে রাখছি। তো তোমরা আশা করি একবার যদি হচ্ছে চোখ বুলাইয়া যাও পরীক্ষা যাওয়ার আগে, তাইলে হচ্ছে আশা করি এই জিনিসগুলো হচ্ছে তোমরা পারবা। তারপরে আমাদের হচ্ছে 4 নাম্বার টপিক হচ্ছে ই কমার্স এবং হচ্ছে আউটসোর্সিং, যেটা হচ্ছে আমরা প্রথমেই বলতেছিলাম যে হচ্ছে এই টপিকগুলো থেকে বর্তমানে কোয়েশন আসতেছে। তো আগে খুব বেশি কোয়েশন আসে না, এই জন্য খুব বেশি এক্সপ্লেনেশন দেই নাই। তো আমরা এটা যদি একটু তোমাদের জানার জন্য বলে রাখি, দুইটা টার্ম হচ্ছে আমরা অনেক সময় একটু গুলায় ফেলি একসাথে, যে ফ্রিল্যান্সিং কি আর আউটসোর্সিং কি। দুইটা হচ্ছে সূক্ষ্ম একটু পার্থক্য আছে। আউটসোর্সিং মানে হচ্ছে আমার নিজের কোনো একটা কাজ বাইরের কোনো মানুষ দিয়ে হচ্ছে করায় নিচ্ছি, বাইরের কোনো উৎস থেকে হচ্ছে করায় নিচ্ছি, এটা হচ্ছে আউটসোর্সিং। আর ফ্রিল্যান্সিং হচ্ছে কোনো চাকরি সীমাবদ্ধতা না, আমি আমার সুবিধা মতো আমি যখন ফ্রি, আমার যখন ইচ্ছা হয় তখন হচ্ছে আমি কোনো প্রতিষ্ঠানের অধীনে না যেয়ে আমি ঘরে বসে আমার যখন ফ্রি সময় তখন হচ্ছে আমি কাজটা করে টাকা ইনকাম করব, এটা হচ্ছে কি ফ্রিল্যান্সিং। তো ফ্রিল্যান্সিং হচ্ছে অন টাইপ অফ ফ্রিডম ওয়ার্ক, যেটা হচ্ছে স্বাধীনভাবে হচ্ছে ঘরে বসে হচ্ছে করা হয়, করে হচ্ছে টাকা ইনকাম করে। তো কোনো একটা কাজ করে দেওয়া যখন টাকা ইনকাম করে ওইটা হচ্ছে ফ্রিল্যান্সিং। আর আউটসোর্সিং হচ্ছে আমার কোনো একটা কাজ আমি পারি না, অন্য মানুষকে দিয়ে হচ্ছে করায় নিব, এটা হচ্ছে আউটসোর্সিং। এই জায়গার মধ্যে আমরা অনেক সময় একটু পেস লাগাই ফেলি, এই জন্য হচ্ছে এটা একটু ক্লিয়ার করে দিলাম তোমাদেরকে, যে হচ্ছে কারো কাছ থেকে কাজ আমি করায় নিলে এটা হচ্ছে আউটসোর্সিং, আর আমি যদি কাজ করে টাকা ইনকাম করি এবং হচ্ছে এটা স্বাধীনভাবে, ওইটা হচ্ছে ফ্রিল্যান্সিং। তো এই এতটুকু পারলে তখন তুমি তোমার মতো করে হচ্ছে একটু সাজিয়ে পরীক্ষা হলের মধ্যে হচ্ছে লিখে নিবা। দেন হচ্ছে আমাদের যে 5 নাম্বার টপিক, এবং হচ্ছে যেটা বলতেছিলাম এই 5 থেকে 11 পর্যন্ত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিক, এইগুলো হচ্ছে একটু ডিটেলস সুন্দরভাবে সহজ ভাষায় আমাদের এখানে হচ্ছে লিখে দেওয়া আছে। তো ভার্চুয়াল রিয়েলিটি তোমরা প্রথম থেকেই বলতেছে, ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে এমন একটা প্রযুক্তি যেখানে কল্পনাকে বাস্তবে জাগিয়ে তোলা হয়, যা বাস্তব নয় কিন্তু আমাদের বাস্তবের মতো হচ্ছে মনে হয়। তো কাল্পনিক জগতে বিচরণ করা মানে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তো কোথায় কোথায় হচ্ছে আমরা ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করতে পারি, এই জিনিসগুলো হচ্ছে এখানে একটু দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ এখানে দেওয়া আছে হচ্ছে গেমিং, শিল্প, তারপর শিক্ষা ক্ষেত্রে, প্রশিক্ষণ ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, বিভিন্ন স্থাপত্য এবং নির্মাণের কাজে, ব্যবসা বাণিজ্য এবং শিল্প কারখানার কাজে, বা হচ্ছে ড্রাইভিং শেখার ক্ষেত্রে, অথবা হচ্ছে সামরিক বাহিনীর প্রশিক্ষণের জন্য আমরা হচ্ছে এই ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি ব্যবহার করতে পারি। প্রায় সময় কোয়েশন আসে যে হচ্ছে একজন ব্যক্তি বিদেশে গেছে, যাওয়ার পরে হচ্ছে তিনি অন্য একটা কাজ করতো, ওই কাজ করে টাকা বেশি একটা ইনকাম করতে পারতেছে না, বাট একটা সময় সে একটা বিশেষ প্রযুক্তি ব্যবহার করে ড্রাইভিং শিখছে, শেখার পরে এখন ড্রাইভিং শেখার কারণে সে মোটামুটি ভালো টাকা ইনকাম করতেছে এবং হচ্ছে বাসায় পাকা বাড়ি তৈরি করছে। তখন তোমাকে জিজ্ঞেস করবে যে হচ্ছে উনি যে প্রযুক্তির সাহায্যে ড্রাইভিং শিখছে ওই প্রযুক্তি তুমি একটু বর্ণনা করো। তখন আমাকে প্রথমেই বলতে হবে যে হচ্ছে ড্রাইভিং শেখার প্রযুক্তিটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, দেন তুমি ভার্চুয়াল রিয়েলিটির সংজ্ঞা এবং হচ্ছে তার একটু সুবিধা তুমি হচ্ছে এক্সপ্লেন করবা। তাহলে হচ্ছে আমরা প্রশিক্ষণের ক্ষেত্রে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি এই জিনিসটা হচ্ছে একটু বেশি পরীক্ষার মধ্যে আসে। আর প্রতিরক্ষার ক্ষেত্রে সাপোজ ধরো একজন হচ্ছে নতুন সেনাবাহিনীতে জয়েন করছে, বাট সে হচ্ছে বন্দুক চালাইতে পারে না, বা হচ্ছে গুলি ধরার পর হাত খাপাখাপি শুরু করে দেয়। তো এই অবস্থায় এখন সে কিভাবে কি করবে? কোনো মানুষ তো তার সামনে দাঁড়াবে না যে হচ্ছে আমাকে গুলি করে মেরে তারপরে তুমি শিখো কিভাবে বন্দুক চালাইতে হয়। তখন হচ্ছে এই ভার্চুয়াল রিয়েলিটিতে হচ্ছে কাল্পনিকভাবে একজন মানুষ তার সামনে দাঁড়াবে, তখন দেখবে যে হচ্ছে সে কিভাবে বন্দুক ধরা লাগে এবং কিভাবে শুট করা লাগে। তো তখন যদি হচ্ছে কাল্পনিক জগতে কেউ যদি কোনো মানুষকে মারে তাইলে হচ্ছে কোনো ক্ষতি হবে না, বাট হচ্ছে সে কিভাবে বন্দুক চালানো লাগে ওই জিনিসটা সে হচ্ছে শিখে যাবে। তো আমরা এই সামরিক বাহিনীদের প্রথম ট্রেনিং এর জন্য আমরা হচ্ছে এই ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি ব্যবহার করতে পারি। তারপরে চিকিৎসা ক্ষেত্রে কিভাবে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা যায়, একজন ব্যক্তি নতুন ডাক্তার হয়েছে, এখন সে সার্জিক্যাল ডাক্তার হয়েছে, বাট হচ্ছে সে একটা
আস্ত জ্যান্ত মানুষকে হচ্ছে কিভাবে কাটাকাটি করতে হবে সে ভয় পায়। এই জন্য হচ্ছে প্রথম দিকে একটু প্র্যাকটিসের জন্য ভার্চুয়াল পরিবেশে দেখবে একজন রুগী শুয়ে আছে, সে এখানে হচ্ছে কি অপারেশনের কাজগুলো করবে, তারপরে ওইভাবে যখন শিখে ফেলবে আস্তে আস্তে তার মধ্যে একটা সাহস গ্রো করবে, দেন সে হচ্ছে প্র্যাকটিক্যালি বাস্তবিক জীবনে হচ্ছে সে অপারেশন করতে পারবে। তো ওই চিকিৎসা ক্ষেত্রে আমরা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি ভাবে হচ্ছে ব্যবহার করতে পারি। তাহলে মোস্ট অফ দ্য কোয়েশ্চেন হচ্ছে এই তিনটা টাইপ থেকে আসে, প্রশিক্ষণ, চিকিৎসা ক্ষেত্র এবং হচ্ছে সামরিক বাহিনী। তো এটা হচ্ছে একটু দেখে নিবা এবং কিভাবে কাজ করে এবং কি কি প্রয়োজন হয় ভার্চুয়াল পরিবেশে যাওয়ার জন্য আমাদের নেক্সট স্লাইড, ওইখানে হচ্ছে সবকিছু দেওয়া আছে। ঠিক আছে, আমরা হচ্ছে পরবর্তী স্লাইডটা একটু দেখে নিব। তো এইখানে হচ্ছে আমরা যখন ভার্চুয়াল পরিবেশে যাব, ভার্চুয়াল পরিবেশে যাওয়ার পরে আমরা দেখতেছি যে হচ্ছে আমাদের শিক্ষা ক্ষেত্রে, প্রশিক্ষণ ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা হচ্ছে আমরা পাচ্ছি। তো মানুষ একটা কথা বলে না, সব জিনিসেরই একটা ভালো দিক এবং হচ্ছে একটা খারাপ দিক আছে। তো তদ্রূপ হচ্ছে আমাদের ভার্চুয়াল রিয়েলিটির কিছু ক্ষতিকর দিক আছে। আমরা যদি সব সময় ভার্চুয়াল পরিবেশে থাকি তখন দেখা যাবে একটা সময় মানুষের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারে। তখন হচ্ছে অনেক সময় মানুষ মনুষ্যত্বহীন হয়ে যায়। তো মনুষ্যত্বহীন হয়ে যেতে পারে। অনেক সময় হচ্ছে সবসময় এই ভার্চুয়াল পরিবেশে থাকার জন্য সে কল্পনা রাজ্যে বিচরণ করতে পারে। সবচেয়ে বেশি সমস্যা যেটা হয় ভার্চুয়াল পরিবেশে যাওয়ার জন্য আমাদের হচ্ছে মাথার মধ্যে একটা হ্যামলেট পড়তে হয়, কানের মধ্যে একটা বিশেষ হেডফোন থাকে। এই জন্য আমাদের আলাদা সাউন্ড শোনার জন্য অনেক সময় আমাদের হচ্ছে শ্রবণ শক্তির সমস্যা হতে পারে এবং আলাদা একটা সিনারিও আমাদের দেখার লাগে। যেই পরিবেশে আমি যাব ওই পরিবেশ দেখার জন্য একটা সানগ্লাস পড়া লাগে। তো অনেক সময় আমাদের ওই দৃষ্টিশক্তির সমস্যা হয়। তাহলে মোস্ট অফ দ্য কেস আমাদের হচ্ছে এই তিনটা ক্ষতিকর দিক হচ্ছে আমরা ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে হচ্ছে দেখতে পারি। একটা হচ্ছে মনুষ্যত্বহীনতা, কল্পনা রাজ্যে বিচরণ, আর একটা হচ্ছে স্বাস্থ্যের ক্ষতিকর, এটা হতে পারে হচ্ছে দৃষ্টিশক্তির সমস্যা, হতে পারে হচ্ছে শ্রবণ শক্তির সমস্যা। তো নেক্সট হচ্ছে আমরা পরবর্তী টপিক দেখে নিব। আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে রোবোটিক্স। তো এখানে হচ্ছে একটা ঝামেলা হচ্ছে তোমরা সবসময় করো, একটা হচ্ছে রোবোটিক্স আর একটা হচ্ছে রোবট। তো এই রোবোটিক্স আর রোবট আমরা মনে করি পরীক্ষার মধ্যে আসার পরে দুইটা একই জিনিস, বাট আসলে দুইটা একই জিনিস না। রোবোটিক্স হচ্ছে বিজ্ঞানের একটা শাখা, যে শাখার মধ্যে হচ্ছে রোবট কিভাবে তৈরি করা লাগে এবং তৈরি করার পর এটা রক্ষণাবেক্ষণ, এই বিষয়গুলো হচ্ছে রোবোটিক্সের মধ্যে হচ্ছে শেখানো হয়। যেমন দেখা আছে বিজ্ঞানের যে শাখায় রোবটের নকশা, গঠন, কাজ, বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় রোবোটিক্স। আর রোবট হচ্ছে একটা কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্রমানব যা মানুষের মতো কাজ করতে পারে। তাইলে আমরা কি বুঝতে পারছি যে হচ্ছে রোবোটিক্স হচ্ছে একটা ব্রাঞ্চ যেখানে হচ্ছে রোবট কিভাবে তৈরি করা লাগে ওটা শেখায়, আর রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত একটা মানব যে হচ্ছে মানুষের মতো কাজ করতে পারে। তো আমরা রোবোটিক্স এবং হচ্ছে রোবটের পার্থক্যটা হচ্ছে মোটামুটি বুঝতে পারছি, এবং একটা রোবট তৈরি করতে গেলে কি কি প্রয়োজনীয় উপাদান লাগে এই ব্যাপারগুলো হচ্ছে এখানে দেওয়া আছে, খুবই ছোট করে দেওয়া আছে, তোমরা হচ্ছে এটা একটু পড়ে নিবা। আমরা হচ্ছে তার পরবর্তী আমাদের যে টপিক ওইটা হচ্ছে একটু দেখবো। তো ওই এখানে রোবটের কিছু ব্যবহার দেওয়া আছে, কোন কোন ক্ষেত্রে হচ্ছে আমরা রোবটগুলা ব্যবহার করি, মানে একটা মানুষের বিকল্প হিসেবে সব জায়গায় আমরা রোবট ব্যবহার করতে পারি। মানুষ যে কাজগুলো করে এই মানুষের বিকল্প হিসেবে বাসাবাড়ি, কলকারখানা, রাস্তাঘাট নির্মাণ, এই সব জিনিসগুলো হচ্ছে এখানে দেয়া আছে। তোমরা একবার পড়ে নিলে হচ্ছে আশা করি পারবা। তারপরে হচ্ছে বর্তমানে সবচেয়ে আলোচিত এবং হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক আমি যেটা বলবো, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যাকে আমরা বলি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। তো এটা নিয়ে যদি হচ্ছে আমরা একটু বলি যে কৃত্রিম বুদ্ধিমত্তা আসলে জিনিসটা কি। আমরা মানুষ যেভাবে চিন্তা ভাবনা করি, এই মানুষের চিন্তা ভাবনাগুলোকে আমরা যখন হচ্ছে কৃত্রিম উপায়ে কোনো একটা মেশিন তাকে হচ্ছে ট্রেন আপ করে তার কাছ থেকে কাজটা আমরা হচ্ছে আদায় করে নিব, ওই ব্যাপারটাই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। সহজ কথায় হচ্ছে এই যে এখানে লেখা আছে যে আমরা আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা, এক কথায় যদি আমরা বলি সহজ কথায়, মানুষের বুদ্ধিমত্তা যখন কৃত্রিম উপায়ে প্রযুক্তি বা যন্ত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় তখন তাকে বলা হয় হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। তো এটা কি করে, মানুষের যে ডেটা, সাপোজ হচ্ছে আমি কোনো একটা মেশিন তৈরি করছি, এখানে আমি কোনো ডেটা দিব, দিয়ে তাকে আস্তে আস্তে হচ্ছে শেখাবো, শেখানোর পরে আমি যেভাবে তাকে লার্ন করাবো ওই অনুযায়ী পরবর্তীতে সে হচ্ছে আমাকে আউটপুট দিবে। তো কোথায় কোথায় হচ্ছে আমরা এআই ব্যবহার করি এবং হচ্ছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত এবং কিছু গুরুত্বপূর্ণ এআই হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি। যদিও তোমাদের বইয়ে হচ্ছে এই ব্যাপারগুলো হচ্ছে খুব বেশি দেওয়া নাই, বাট হচ্ছে যেহেতু বর্তমানে অনেক বেশি পরীক্ষার মধ্যে আসতেছে, আসার পসিবিলিটি আছে, এই জন্য কতগুলো গুরুত্বপূর্ণ এআই এর কাজ হচ্ছে আমি এখানে ইনক্লুড করে দিচ্ছি। তো প্রথমে দেখতেছি আমরা যে ক্লাউড এআই, এখানে হচ্ছে এআই দিয়ে আমরা কি করি, যত ধরনের
জটিল প্রবলেম আছে, এই জটিল প্রবলেমের সহজ সমাধান হচ্ছে আমাদের ক্লাউড এআই। তো এখানে লেখা আছে যে এআই টুলের সাহায্যে যে কোনো জটিল সমস্যার সমাধান করা যায়। এরপরে হচ্ছে আমরা ডিসক্রিপ্ট এআই, বিভিন্ন পডকাস্ট ভিডিওকে আমরা যদি সহজে টেক্সট দিয়ে এডিট করতে চাই তাহলে হচ্ছে আমরা এই ডিসক্রিপ্ট এআই ব্যবহার করতে পারি। এবং তার মেন কাজ কি, এক কথায় দেখবো হচ্ছে রেড মার্ক করে হচ্ছে লেখা আছে। এরপরে পারপ্লেক্সিটি এআই, যারা হচ্ছে বিভিন্ন ধরনের গবেষণার কাজ করে, থিসিস করে, তাদের জন্য হচ্ছে এটা খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ একটা মাধ্যম গবেষণার কাজকে সহজ করার জন্য। তো এই পারপ্লেক্সিটি এআই দিয়ে হচ্ছে আমরা বিস্তৃত গবেষণার কাজে হচ্ছে এআইটা ব্যবহার করতে পারি। তো এইখানে হচ্ছে মোটামুটি 8 থেকে 10টা এআই ইউজ দেওয়া আছে। তোমরা হচ্ছে এই পরীক্ষা যাওয়ার আগে এটা হচ্ছে একবার একটু দেখে নিবা। তো এখানে হচ্ছে মোটামুটি 10টা এআই দেওয়া আছে। 10টা এআই যদি দেখে যাও তাহলে পরীক্ষার মধ্যে হচ্ছে ইনশাল্লাহ এআই থেকে যে কোনো কোয়েশ্চেন আসলে তোমরা হচ্ছে পারবা। তারপরে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক যাকে আমরা বলতেছি ক্রায়ো সার্জারি। পরীক্ষার মধ্যে প্রায় সময় আসে যে হচ্ছে একজন ব্যক্তি অসুস্থ হওয়ার পরে ডাক্তারের কাছে যাওয়ার পরে তাকে কোনো ধরনের রক্তপাতহীন চিকিৎসা করছে, বা হচ্ছে কোনো ধরনের কাটাছিটা ছাড়াই তার হচ্ছে টিউমার অথবা হচ্ছে কোনো জায়গায় কোনো প্রবলেম হয়ে ওইটা ভালো করে ফেলছে। তখন তোমাকে জিজ্ঞেস করবে কোন প্রযুক্তির সাহায্যে ওই রক্তপাতহীন চিকিৎসা সম্ভব হয়েছে। তোমাকে প্রথমেই বলতে হবে যে রক্তপাতহীন চিকিৎসা পদ্ধতি হচ্ছে ক্রায়ো সার্জারি। দেন হচ্ছে সংজ্ঞা দিতে হবে যে ক্রায়ো সার্জারি হচ্ছে এমন একটা প্রযুক্তি যেখানে অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে অস্বাভাবিক এবং রোগাক্রান্ত টিস্যুগুলা ধ্বংস করা হয়। সংজ্ঞা দেওয়ার পরে তার কিছু হচ্ছে প্রক্রিয়া এবং হচ্ছে তার কিছু সুবিধা আমরা হচ্ছে একটু লিখবো। এবং ক্রায়ো সার্জারি প্রক্রিয়াটা কিভাবে সম্পূর্ণ হয়, সম্পূর্ণ প্রক্রিয়া খুবই সহজভাবে এখানে দেওয়া আছে। যে আমরা হচ্ছে ক্রায়ো সার্জারিতে যদি কোনো জায়গায় প্রবলেম হয় এটা সলভ করার জন্য, সাপোজ ধরো আমাদের দেহের ভিতরে কোনো জায়গায় একটা টিউমার হয়েছে, এই টিউমার ধ্বংস করার জন্য আমরা ক্রায়ো প্রোবের ভিতর দিয়ে বিভিন্ন ধরনের ক্রায়োজেনিক এজেন্ট আছে, এই এজেন্টগুলো তার ভিতর দিয়ে হচ্ছে এখানে দেওয়ার পরে আস্তে আস্তে তাপমাত্রা কমাই। তাপমাত্রা কমানোর পরে এটা এমন কমানো -41 ডিগ্রি সেলসিয়াস থেকে অনেক ক্ষেত্রে হচ্ছে -191 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হচ্ছে তাপমাত্রা কমানো যায়। তাপমাত্রা কমানোর ফলে ওই যে আমার টিউমার অথবা যে জায়গায় প্রবলেমটুকু হয়েছে ওই জায়গাটুকু বরফের পিণ্ড হয়ে যায়। দেন কি করি, আমি তাপমাত্রা আবার বৃদ্ধি করি। তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে তখন ওই বরফের পিণ্ডটা গলে যায়। গলে যাওয়ার পরে হচ্ছে আমার যে প্রবলেমটা ছিল ওইটা ভালো হয়ে যায়। এবং এই কাজ করার জন্য আমার কোনো ধরনের হচ্ছে বড় ধরনের অপারেশন করতে হয় না, যার ধরনের রক্তপাতহীন চিকিৎসা হচ্ছে আমরা এই ক্রায়ো সার্জারির মাধ্যমে হচ্ছে করতে পারি। সম্পূর্ণ প্রক্রিয়া খুবই সহজ ভাষায় হচ্ছে এখানে লিখে দেওয়া আছে, তোমরা একবার রিডিং পড়লেই হচ্ছে পারবা। দেন হচ্ছে আমরা দেখবো যে হচ্ছে ক্রায়ো সার্জারি কিছু সুবিধা আছে, সুবিধাগুলো হচ্ছে আমরা একটু দেখে নিব। তো এখানে যে কথাগুলো বলতেছিলাম যে হচ্ছে ক্রায়ো সার্জারির সুবিধা, আর দেখবো যে হচ্ছে এখানে কোনো কাটা ছাড়ার প্রয়োজন পড়ে না, তারপরে এটার মাধ্যমে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, তারপরে হচ্ছে তুলনামূলকভাবে হচ্ছে অপারেশন করলে যে পরিমাণ ব্যয় হইতো আমাদের ব্যয় হচ্ছে এখানে অনেক কম হয়। তা যে কথাটা বারবার বলতেছিলাম, এখানে হচ্ছে কোনো ধরনের রক্তপাত হয় না এবং বয়স্কদের জন্য এটা খুবই ফ্রুটফুল বা এবং হচ্ছে খুবই আদর্শ একটা চিকিৎসা পদ্ধতি। দেন হচ্ছে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ টপিক এবং হচ্ছে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট টপিক, আমরা যেটা বলতেছিলাম যে দুইটা টপিক যদি বলি, একটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, একটা হচ্ছে বায়োমেট্রিক্স। তো এখন আমরা হচ্ছে বায়োমেট্রিক্স একটু দেখে নিব। তো বায়োমেট্রিক্স আমরা হচ্ছে এটার ইউজটা হচ্ছে সবসময় দেখি বিভিন্ন কান্ট্রিতে। তো বায়োমেট্রিক্স হচ্ছে মেনলি কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি, যে হচ্ছে আমি যে আলামিন তোমার থেকে ডিফারেন্ট, এই জিনিসটা হচ্ছে আমি প্রমাণ করতে পারবো বায়োমেট্রিক্সের মাধ্যমে। কারণ আমার ফিঙ্গারপ্রিন্ট তোমার ফিঙ্গারপ্রিন্ট কোনোদিন মিলবে না। সাপোজ ধরো আমার মোবাইলের মধ্যে যে লক লাগানো আছে, এই লক শুধু আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে হচ্ছে খুলবে, বাট তোমার হাতের ফিঙ্গার দেওয়া যদি সারাদিন চাপাচাপি করো তখন আমার ফোন কিন্তু খুলবে না। আবার তোমার মোবাইলের মধ্যে যা যদি আমি চাপাচাপি করি তখন আমার ফিঙ্গার দিয়া তোমার মোবাইল খুলবে না। এই যে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে একজন ব্যক্তিকে আমি কি করতে পারতেছি, পৃথিবীর সকল ব্যক্তি থেকে আলাদা করতেছি। তো এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা বায়োমেট্রিক্সকে প্রথমত দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা বলি হচ্ছে দেহের গঠনের উপর ভিত্তি করে, আরেকটা হচ্ছে মানুষের আচার আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। দেহের গঠনের মধ্যে হচ্ছে ওই যে আমার ফিঙ্গারপ্রিন্ট আছে, তারপরে হচ্ছে আইরিশ রেটিনা আছে, হ্যান্ড জিওমেট্রি আছে, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমরা হচ্ছে মানুষকে আলাদা করতে পারি। আবার হচ্ছে মানুষের যে কথা বলার ধরন, এটা হচ্ছে আচরণগত বৈশিষ্ট্যের উপরে পড়ে। আমার কথা বলার স্টাইল তোমার কথা বলার স্টাইল একরকম হবে না। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি যখন কথা বলি আমার কথা বলার ফলে যে ফ্রিকোয়েন্সি তৈরি হয় তোমার কথা বলার ফ্রিকোয়েন্সি সেম হবে না। এই জন্য হচ্ছে মানুষকে আমরা হচ্ছে কি এই আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আলাদা করতে পারি। এই বায়োমেট্রিক্স কিভাবে কাজ করে
এই বিষয়গুলো হচ্ছে এখানে দেওয়া আছে, যে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে আমরা হচ্ছে বায়োমেট্রিক্স মিল হচ্ছে 4টি ধাপে কাজ করে। প্রথম ধাপ হচ্ছে ক্যাপচার, এরপরে এক্সট্রাকশন এবং হচ্ছে কম্পারিজন, লাস্ট হচ্ছে ম্যাচিং। 4টা ধাপ কি তোমরা একবার রিডিং পড়লেই তোমরা হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে জিনিসটা বুঝতে পারবে। তার বায়োমেট্রিক সিস্টেমের উপাদান তো এখানে হচ্ছে এই জিনিসগুলো খুব বেশি আসে না, এই জন্য হচ্ছে আমি একটু ব্লু কালার দিছি। যেগুলো হচ্ছে রেড কালার স্লাইডের মধ্যে এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর যেগুলো হচ্ছে আমাদের ইয়েলো কালার এগুলো হচ্ছে একটু কম গুরুত্বপূর্ণ, আর যেগুলো হচ্ছে হোয়াইট এবং হচ্ছে ব্লু এগুলো হচ্ছে একেবারে লেস ইম্পর্টেন্ট আমরা বলতে পারি। তো আমাদের হচ্ছে যেগুলো ইয়েলো কালার এবং রেড কালার এগুলো মাস্ট পড়তে হবে, এগুলো থেকে হচ্ছে বারবার কোয়েশ্চেনগুলো হচ্ছে আসে। যেটা বলতেছিলাম আমরা যে বায়োমেট্রিক্স প্রধানত দুইটা প্রকার হচ্ছে এখানে দেওয়া আছে। একটা হচ্ছে দেহের গঠনের উপর ভিত্তি করে, দেহের গঠনের উপর ভিত্তি করে কি কি আছে এখানে হচ্ছে মোটামুটি 7টা প্রকার আছে। যেটা হচ্ছে আমরা বলতেছিলাম যে হচ্ছে মুখ, ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড জিওমেট্রি, তারপরে আচরণগত বৈশিষ্ট্য যেটা বলতেছিলাম যে আমার কণ্ঠস্বর তোমার কণ্ঠস্বর একরকম হবে না, তারপরে লেখার টাইপিং, আমাদের যে টাইপিং যে স্পিড ওইটা সিগনেচার এক একজনের হচ্ছে এক এক রকম হয়। এভাবে হচ্ছে আমরা মানুষকে দুইভাবে আলাদা করতে পারি। কোথায় কোথায় আমরা বায়োমেট্রিক্স ব্যবহার করতে পারি এখানে কিছু বিষয় হচ্ছে দেওয়া আছে, যেমন বিচার বিভাগ, সরকারি বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, বাণিজ্যিক বিভাগ। দুর্ঘটনায় কোনো ব্যক্তি যদি মারা যায় তখন হচ্ছে তাকে শনাক্ত করার জন্য আমরা বায়োমেট্রিক্স ব্যবহার করতে পারি। সাপোজ ধরো হচ্ছে একজন ব্যক্তি আগুনে পুড়ে মারা গেছে, এখন কোনো জায়গায় যদি আগুন লাগে, আগুনে পুড়ে মারা যাওয়ার পরে তার যে ফেস তাকে আমরা সহজে চিনতে পারবো না, তখন হচ্ছে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করার জন্য আমাদের কি প্রয়োজন পড়ে, তার ডিএনএ টেস্ট প্রয়োজন পড়ে। তো ওইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ বায়োমেট্রিক্স, তাকে হচ্ছে আমরা অদ্বিতীয়ভাবে শনাক্ত করে তখন তাকে আমরা তার ফ্যামিলির কাছে হচ্ছে হস্তান্তর করতে পারি। তারপরে আরেকটা প্রবলেম অনেক সময় হচ্ছে মানুষ ফেস করে, যেটা হচ্ছে সাপোজ ধরো যে কোনো একজন ব্যক্তির বাচ্চা, ওই বাচ্চা আসলে তার যে হচ্ছে প্রকৃত বাবা মা তাকে শনাক্ত করার জন্য হচ্ছে আমাদের এই বায়োমেট্রিক্স প্রযুক্তি হচ্ছে প্রয়োজন পড়ে। অনেক সময় দেখা যায় হচ্ছে বিদেশে বেশিরভাগ হচ্ছে এই ঘটনা ঘটে, বাংলাদেশেও প্রায় সময় ঘটে, যে হচ্ছে একজন মহিলার 2 জায়গায় বিয়ে হয়েছে। তো বাচ্চা হওয়ার পরে এখন যে আগে যে হচ্ছে বাবা ছিল উনি দাবি করতেছে যে বাচ্চা আমার, বাট বর্তমান যে হচ্ছে উনি যার সাথে হচ্ছে আছে উনি আবার দাবি করতেছে যে এই বাচ্চা হচ্ছে আমার। তখন তো হচ্ছে আগের স্বামী এবং বর্তমান স্বামী দুইজনে হচ্ছে আদালতে যাবে, যাওয়ার পরে হচ্ছে দুইজনের ডিএনএ টেস্ট এবং বাচ্চার ডিএনএ টেস্ট করার পরে যার সাথে ডিএনএ সিকোয়েন্স মিলবে তাকে হচ্ছে বাচ্চা হস্তান্তর করে দেওয়া হবে। তো এই কাহিনীটা হচ্ছে আমাদের বাংলাদেশে হচ্ছে একবার ঘটেছিল, যেটা হচ্ছে জানো যে হচ্ছে আমাদের বাংলাদেশের যে জনপ্রিয় ক্রিকেটার নাসির, সে হচ্ছে বিয়ে করার পরে তার বাচ্চা হওয়ার পরে তার যে বউয়ের যে আগের হাজবেন্ড ছিল উনি হচ্ছে মামলা করছিল, মামলা করার পরে যে হচ্ছে দেখা গেছিল যে না বাচ্চা আসলে নাসিরেরই ছিল আর কি। তো হচ্ছে আমরা এইভাবে কোনো বাবা এবং হচ্ছে মা আসলে বাচ্চা সন্তান কার প্রকৃত বাবা এবং মাকে শনাক্ত করার জন্য আমরা হচ্ছে এই বায়োমেট্রিক্স প্রযুক্তি হচ্ছে ব্যবহার করতে পারি। দেন হচ্ছে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক দেখব, বায়ো ইনফরমেটিক্স। এখান থেকে খুব বেশি কোয়েশ্চেন আসে যে এরকম না। তো বায়ো ইনফরমেটিক্সের বেসিক যদি হচ্ছে আমরা আইডিয়াটা রাখতে চাই, বায়ো ইনফরমেটিক্স হচ্ছে এমন একটি কনসেপ্ট যেখানে হচ্ছে আমরা জীববিজ্ঞানের প্রবলেমগুলো কম্পিউটার প্রযুক্তির সাহায্যে সমাধান করি। তো এই ছোটো কথাটা মনে রাখলে আমরা হচ্ছে অনেক কিছু লিখতে পারবো, যে এখানে জীববিজ্ঞানের সমস্যাগুলো আমরা যখন হচ্ছে কম্পিউটার প্রযুক্তি দিয়ে হচ্ছে সমাধান করে থাকি তখন তাকে হচ্ছে বায়োমেট্রিক্স বলা হয়। বায়োমেট্রিক্স প্রধানত হচ্ছে কি 3টি কাজ করে থাকে, একটা হচ্ছে ডিএনএর ক্রম থেকে প্রোটিন সিকোয়েন্স নির্ণয় করে এবং হচ্ছে প্রোটিন সিকোয়েন্স থেকে হচ্ছে প্রোটিন স্ট্রাকচার নির্ণয় করে, প্রোটিন স্ট্রাকচার নির্ণয় করার পর ওই প্রোটিন স্ট্রাকচার থেকে পরবর্তীতে হচ্ছে প্রোটিনের কাজ নির্ণয় করে। তো মেইনলি হচ্ছে আমাদের কোনো একটা প্রোটিন কী কাজ করে তা জানার জন্য হচ্ছে আমাদের বায়ো ইনফরমেটিক্স পদ্ধতি হচ্ছে প্রয়োজন পড়ে। তো এই বায়ো ইনফরমেটিক্স জন্য হচ্ছে আমাদের কী কী সফটওয়্যার লাগে, কিছু সফটওয়্যার নাম হচ্ছে এখানে দেওয়া আছে, জাভা, পাইথন, সি, C++, তারপরে XML। এই উদাহরণগুলো তোমরা হচ্ছে একটু দেখে নিবা। দেন হচ্ছে এখানে বায়োমেট্রিক্সের কিছু ব্যবহার দেওয়া আছে, এগুলো একবার রিডিং করলেই তোমরা হচ্ছে পারবা। তো বায়ো ইনফরমেটিক্স কিছু সুবিধা দেওয়া আছে এবং হচ্ছে আমাদের একেবারে লাস্টের দিকে চলে আসছে আমাদের 10 নম্বর টপিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে হচ্ছে যেই কোশ্চেনটা সবচেয়ে বেশি আসে যে হচ্ছে কোনো একটা দেশের মধ্যে কোনো একটা ফসল যদি আমরা বৃদ্ধি করতে চাই বা নতুন জাত উদ্ভাবন করতে চাই তাইলে হচ্ছে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মতো প্রযুক্তির প্রয়োজন পড়ে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সাহায্যে আমরা নতুন নতুন জাত উদ্ভাবন করতে পারি এবং হচ্ছে ওই জাতগুলা দিয়ে আমরা হচ্ছে উচ্চ ফলনশীল যে কোনো একটা নতুন জাত নিয়ে আসতে পারি। তো এখানে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সংজ্ঞা এবং হচ্ছে পুরা প্রযুক্তি, সম্পূর্ণ প্রযুক্তি হচ্ছে এখানে দেয়া আছে, আমরা হচ্ছে একবার দেখলেই হচ্ছে পারবো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ধাপ আছে, এই ধাপগুলো হচ্ছে এখানে দেওয়া আছে, আমরা একবার দেখে নিব।
দেন হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার, কোন কোন ক্ষেত্রে হচ্ছে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করি, ইনসুলিন তৈরিতে, উন্নত মানের ফসল এবং বীজ উৎপাদনে, এরপর হচ্ছে হরমোন তৈরিতে, মৎস্য উন্নয়নে, পরিবেশ সুরক্ষা, আমরা হচ্ছে এই বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে ব্যবহার করে থাকি। দেন হচ্ছে আমরা দেখব আমাদের প্রথম অধ্যায়ের সর্বশেষ টপিক ন্যানো টেকনোলজি। তো ন্যানো টেকনোলজি সম্পর্কে আমরা যদি হচ্ছে একটা কথা মনে রাখতে চাই, কোনো কিছুকে খুবই ক্ষুদ্র আকারে নিয়ে আসাই হচ্ছে ন্যানো টেকনোলজি। আমরা সংজ্ঞাটা এখানে দেওয়া আছে, দেখো, পদার্থকে আণবিক পর্যায়ে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার বিদ্যাকে বলা হয় হচ্ছে ন্যানো টেকনোলজি। এইখান থেকে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট যে একটা এমসিকিউ যেটা পরীক্ষার মধ্যে বারবার আসে, যে 1 ন্যানোমিটার সমান কত, তাহলে হচ্ছে এই 1 ন্যানোমিটার হচ্ছে 10⁻⁹ মিটার। এটা হচ্ছে আমরা পড়বো। আর এখানে ন্যানো টেকনোলজি কে কত সালে আবিষ্কার করছিল এই জিনিসটা হচ্ছে একটু দেওয়া আছে, আমরা একটু পড়ে নিলে পারবো। ন্যানো টেকনোলজির গুরুত্ব, এইখানে সহজ ভাষায় ন্যানো টেকনোলজির গুরুত্ব দেওয়া আছে। বিভিন্ন সময় আমাদের যে হচ্ছে আইসিটির 3 মার্ক অথবা 4 মার্কের জন্য হচ্ছে ন্যানো টেকনোলজির গুরুত্ব হচ্ছে আমাদের কাছে চাই, তখন হচ্ছে আমরা এই স্লাইড থেকে একটু পড়ে নিব, আমরা ইনশাল্লাহ হচ্ছে দিতে পারবো। তারপরে হচ্ছে কোথায় কোথায় আমরা ন্যানো টেকনোলজি ব্যবহার করি, কম্পিউটার হার্ডওয়্যার তৈরিতে, ন্যানো রোবট তৈরিতে, তারপরে হচ্ছে জ্বালানি খরচ কমাতে, বস্ত্র শিল্পে, ক্যান্সার নির্ণয়ের এবং হচ্ছে বিনোদনের প্রসাধনী শিল্পে আমরা হচ্ছে ন্যানো টেকনোলজি ব্যবহার করি। তাহলে এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি প্রথম অধ্যায় থেকে ইম্পর্টেন্ট যে 11টা টপিকের আলোচনা। আমি যেটা বলতেছিলাম বারবার, 7 থেকে 11 পর্যন্ত হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি হচ্ছে এখানে একটু দ্রুত চলে গেছি, যেহেতু তোমরা হচ্ছে সেই প্রথম বছর থেকে হচ্ছে এগুলা পড়ো এবং সবচেয়ে সহজ অধ্যায় আইসিটির মধ্যে, তোমরা হচ্ছে একবার রিডিং পড়লেই পারবা। এখন তোমাদের জন্য হচ্ছে সবচেয়ে বেশি যে আকর্ষণ, যেটা আমি বলতেছিলাম যে হচ্ছে 2টা পড়লে একটা কমন, আমরা 2টা সৃজনশীল পড়বো এবং 2টা থেকেই হচ্ছে আমরা দেখবো যে হচ্ছে আমাদের একটা সৃজনশীল প্রশ্ন হচ্ছে আসবে। তো হচ্ছে এখন হচ্ছে আমাদের সেই 2টা সৃজনশীল দেখবো। এইখানে হচ্ছে আমাদের বিগত বছরে কিছু ক এবং খ কোয়েশ্চেন দেওয়া আছে, এখান থেকে হচ্ছে আমরা পিডিএফটা পড়ে নিলে হচ্ছে আমরা ক এবং খ কোয়েশ্চেনগুলো আনসার করতে পারবো। এখন সেই আমাদের হচ্ছে বিখ্যাত 2টা সৃজনশীল। প্রথম প্রশ্ন, যদিও দেওয়া আছে এখানে যে হচ্ছে রাজশাহী বোর্ড 2025, বাট হচ্ছে 2025 রাজশাহী বোর্ড না, অনেক বোর্ডে হচ্ছে এই কোয়েশ্চেনটা আসছে এবং হচ্ছে এই কোয়েশ্চেন এবং পরবর্তীতে আরেকটা কোয়েশ্চেন, এই 2টা কোয়েশ্চেন পড়লেই 2টা কোয়েশ্চেন থেকে যে 8টা কোয়েশ্চেন আছে, এই 8টা বললেই আশা করা যায় যে তোমাদের হচ্ছে যে কোনো একটা পরীক্ষার মধ্যে হচ্ছে কমন পাবা। তো এখানে হচ্ছে একটা উদ্দীপক দেওয়া আছে যে হচ্ছে আরিফ আণবিক স্কেলে পণ্য উৎপাদন নিয়ে গবেষণা করে, তাদের উৎপাদিত পণ্য সূক্ষ্ম ছোট হলেও মজবুত টেকসই হয়। তারপরে হচ্ছে হাজিরার জন্য অফিসে তাকে একটি ডিভাইস আঙ্গুলের ছাপ দিতে হয় এবং ল্যাবে প্রবেশের সময় মনিটরের দিকে তাকাতে হয়। তাহলে আমরা বুঝতে পারতেছি যে প্রথম এখানে একটা প্রযুক্তি ইউজ করছে, যে কি করছে, তাদের উৎপাদিত পণ্য খুবই ছোট হয় এবং হচ্ছে মজবুত এবং টেকসই হয়। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমরা একটু আগে বলে আসছি, কোনো কিছু যদি ক্ষুদ্র করে নিয়ে আসি এবং কোনো কিছুর গুণগত মান বা কোয়ালিটি যদি আমরা ইনক্রিজ করতে যাই, তাহলে হচ্ছে আমাদের ন্যানো টেকনোলজি প্রযুক্তির প্রয়োজন পড়ে। তাহলে হচ্ছে আমাদের যে 3 নম্বর যে কোয়েশ্চেন আছে, উদ্দীপকে পণ্য উৎপাদনে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যবহার করো, তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে ন্যানো টেকনোলজি, আমরা ওইটার হচ্ছে একটু এক্সপ্লেনেশন দেওয়া দিব। তারপরে হচ্ছে পরবর্তী যে প্রযুক্তি দেওয়া আছে, আমার হচ্ছে অফিসের মধ্যে প্রবেশ করার জন্য কি দিতে হয়, আঙ্গুলের ছাপ দিতে হয় এবং প্রবেশের সময় মনিটরের দিকে হচ্ছে তাকাতে হয়। তাহলে আমরা একটু আগেই বলতেছিলাম যে বায়োমেট্রিক্সের প্রকার ছিল যে হচ্ছে আঙ্গুলের ছাপ এবং হচ্ছে আইরিশ রেটিনা, ওটার মাধ্যমে হচ্ছে একজন ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে পারে। তখন সে যদি ওই অফিসে চাকরি করে তাহলে সে হচ্ছে কি অফিসের মধ্যে যাইতে পারবে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে হচ্ছে ল্যাবে যে প্রবেশের প্রযুক্তি ওটা হচ্ছে বায়োমেট্রিক্স। দেন হচ্ছে আমরা এই বায়োমেট্রিক্সটা হচ্ছে একটু বর্ণনা করে দিব। আর ক আর খ তো হচ্ছে যে এখানে আনসার দেওয়া আছে যে টেলিপ্রেজেন্স কি, ভার্চুয়াল রিয়েলিটি কি। ভার্চুয়াল রিয়েলিটি একটু আগে আমরা পড়ে আসছি। আর কোনো শব্দের আগে যদি তোমরা টেলি পাও, টেলি মানে বোঝা হচ্ছে দূরবর্তী, যেমন আমরা ইউজ করি কি টেলিফোন, আমরা দূরবর্তী কোনো জায়গায় কারোর সাথে যোগাযোগ করার জন্য আমরা টেলিফোন ইউজ করি। এই যে টেলিপ্রেজেন্স, টেলি মানে হচ্ছে দূরবর্তী, প্রেজেন্ট মানে উপস্থিতি। তাহলে টেলিপ্রেজেন্স মানে হচ্ছে দূরবর্তী কোনো জায়গা থাকেও তুমি যদি হচ্ছে তোমার উপস্থিতি জানান দিতে পারো, ওই প্রযুক্তিকে আমরা বলি হচ্ছে কি টেলিপ্রেজেন্স। এবং এই সংজ্ঞাটাই হচ্ছে এখানে ছোট আকারে লিখে দেওয়া আছে। দেন হচ্ছে আমরা আমাদের যে সেই বিখ্যাত দ্বিতীয় যে কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে আমরা একটু দেখব। দ্বিতীয় উদ্দীপকের মধ্যে দেওয়া আছে যে হচ্ছে ডাক্তার আসাদ নামে একজন ব্যক্তি, তিনি হচ্ছে আধুনিক চিকিৎসা প্রযুক্তি ব্যবহার করে তার বন্ধু আবিদের টিউমারের চিকিৎসা করেন। তো আবিদের টিউমারের চিকিৎসা করার জন্য সে হচ্ছে কি এই চিকিৎসা পদ্ধতিতে কোনো ধরনের রক্তপাত হয়নি এবং রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে। তা আমরা একটু আগে পড়তেছিলাম যে রক্তপাতহীন চিকিৎসা পদ্ধতি কোনটা, ক্রায়োসার্জারি। তাহলে অবশ্যই আমাকে এখানে ওই যে ডাক্তার আসাদ টিউমার চিকিৎসায় কোন প্রযুক্তি ব্যবহার করেছেন, ক্রায়োসার্জারি প্রযুক্তি ব্যবহার করেছেন। আমরা হচ্ছে ওই ক্রায়োসার্জারির যে হচ্ছে এক্সপ্লেনেশনটা এটা হচ্ছে আমরা একটু দিয়ে দিব।
তারপরে দেখি অন্যদিকে আবিদ জীববিজ্ঞানের একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করে অধিক ফলনশীল নতুন ফসলে জাত উদ্ভাবন করেন, যা কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। আমরা একটু আগে বলতেছিলাম যে আমরা যদি হচ্ছে কোনো উন্নত ফলনশীল বা উন্নত ধরনের জাত তৈরি করতে যাই, তাহলে হচ্ছে আমাদের কোন প্রযুক্তির প্রয়োজন পড়ে? আমাদের হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োজন পড়ে। আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে নতুন নতুন জাত উদ্ভাবন করতে পারি, যার সাহায্যে হচ্ছে কি আমরা অনেক বেশি ফলন হচ্ছে পাই। তাহলে আমাদের যে মোটামুটি দুইটা উদ্দীপক আছে, 1 এবং হচ্ছে 2, এই দুইটা যদি পড়ো, দুইটার মধ্যে ইন্ডিভিজুয়ালি 8টা কোয়েশ্চেন আছে। এই 8টা টপিক পড়লে আশা করা যায় তোমরা হচ্ছে এবারে আইসিটি যে প্রথম অধ্যায়, এই প্রথম অধ্যায় থেকে হচ্ছে তোমরা 100% কমন পাবা। এখান থেকে হচ্ছে প্রত্যেক বছর একটা কোয়েশ্চেন আসে, এবং একটা কোয়েশ্চেন তোমরা যদি হচ্ছে ভালোভাবে আনসার করতে পারো, আমার স্লাইডে যেভাবে হচ্ছে সহজ ভাষায় দেওয়া আছে এইভাবে লিখতে পারলে আশা করি 10-এ তুমি 10 পাবা। এরপরে হচ্ছে তোমাদের জন্য আমরা শুধু সিকিউ না, তোমাদের জন্য হচ্ছে আমরা এমসিকিউ গুলো সহজ করার জন্য আমরা হচ্ছে কিছু এমসিকিউ হচ্ছে আমরা এখানে দিয়ে দিছি। তো এই যে এখানে হচ্ছে বিগত বছরে আসা গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ এখানে হচ্ছে আমরা দিয়ে দিছি। আমরা হচ্ছে এখানে 8টা টাইপ করছি, যেমন হচ্ছে আমাদের প্রথম দিকে হচ্ছে 11টা টপিক ছিল, এমসিকিউ এর জন্য আমরা এখানে 8টা টাইপ আলাদা করছি। 8টা টাইপ আলাদা করে হচ্ছে এখানে আমরা 30 থেকে 40টার মতো এমসিকিউ হচ্ছে তোমাদের জন্য দিয়ে দিছি। এইখানে হচ্ছে যেই কোশ্চেনগুলো প্রিভিয়াসলি 5 বার 7 বার 10 বার একটা কোশ্চেন বারবার আসছে, ওই কোশ্চেনগুলো হচ্ছে আমি এখানে শুধু ইনক্লুড করছি। এবং এইগুলো যদি তুমি পড়ো তাহলে তুমি হচ্ছে আশা করা যায় হচ্ছে ভালোভাবে পারবা। ইভেন আমি শুধু কোশ্চেন দিছি, ব্যাপারটা এরকম না। দেখো যাচ্ছে আমি একটা কোশ্চেন দিছি, দেওয়ার পরে হচ্ছে ওই কোশ্চেনের ব্যাখ্যা দিছি। তার মানে তুমি একটা কোশ্চেন সলভ করা মানে তুমি যদি এইটুকু পড়ো, তুমি আরো 10টা কোশ্চেন শিখে ফেলবা। প্রত্যেকটা কোশ্চেন এভাবে হচ্ছে ব্যাখ্যা দেওয়া আছে। যে এখানে আমি যদি একটা কোশ্চেন দেখি, যে কোশ্চেন আসছে কোথা থেকে, আমাদের হচ্ছে গ্লোবাল ভিলেজ যে হচ্ছে কনসেপ্ট ছিল আমাদের ওইখান থেকে, বিশ্বগ্রাম, যে গ্লোবাল ভিলেজের ধারণার প্রবর্তক কে, ঢাকা বোর্ড 2016 এবং হচ্ছে কুমিল্লা বোর্ড 2016, দুইবার দেওয়া আছে। বাট এটা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন ধরনের হচ্ছে চাকরি পরীক্ষা অনেকবার হচ্ছে এই কোশ্চেন আসছে। তো আমরা জানি গ্লোবাল ভিলেজের ধারণা কে দিছিল? হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। কোথায় আছে এটা? কতে আছে। তাহলে ক হচ্ছে আমাদের আনসার। তো এই টাইপের কি কি কোশ্চেন আসতে পারে এই ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে, যে গ্লোবাল ভিলেজের ধারণার প্রবর্তক হচ্ছে মার্শাল ম্যাকলুহান, টেলিমেডিসিন পদ্ধতির আবিষ্কারক হচ্ছে মেরি টার্ফ, এখানে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক, তারপরে এআই এর জনক যেটা হচ্ছে বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ, জন ম্যাককার্থি, এটা হচ্ছে আমাদের পড়তে হবে। তারপরে চ্যাট জিপিটি, যেটা হচ্ছে আমরা কোনো কিছু প্রয়োজন পড়লে এখন চ্যাট জিপিটিতে সার্চ করি, তো তার জনকটা হচ্ছে আমাদেরকে একটু জেনে নিতে হবে। তারপরে হচ্ছে মোবাইল ফোনের জনক, এবং হচ্ছে আরেকটা বিষয় আছে যেটা আমরা বলি হচ্ছে 4IR বা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যেটা হচ্ছে ক্লাউস স্কোয়াব। এটা হচ্ছে একটু সাইডে পড়ে গেছে, একটু পড়ে নিবা। তো প্রত্যেকটা কুইশনের হচ্ছে এইভাবে ব্যাখ্যা দেওয়া আছে, প্রত্যেকটা কোশ্চেনের ব্যাখ্যা দেওয়া আছে। তোমরা হচ্ছে চাইলেই হচ্ছে কি খুব সহজে হচ্ছে পারবা। তো শেষে আমরা হচ্ছে যেটা দেখতেছিলাম, আমাদের হচ্ছে প্রত্যেকটা টাইপের মধ্যে কিছু এমসিকিউ দেওয়া আছে, এবং এমসিকিউ এর হচ্ছে নিচে এক্সপ্লেনেশন দেওয়া আছে কোনটার আনসার কি জন্য হয়েছে। তো তদ্রুপ এখানে একটা কোশ্চেন দেওয়া আছে যে নিচের কোন প্রযুক্তি মানুষের শারীরিক এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মানুষকে শনাক্ত করে। তাহলে আমরা একটু আগে পড়তেছিলাম যে বায়োমেট্রিক্স, এবং হচ্ছে এখানে কিছু এক্সপ্লেনেশন হচ্ছে আমাদের দেওয়া আছে। তো এখানে হচ্ছে 30টার মতো এমসিকিউ হচ্ছে আমরা ইনক্লুড করে দিয়েছি। আশা করি তোমরা এটা হচ্ছে আমার পড়ায় দেওয়ার কিছু নাই, তোমরা একবার রিডিং পড়লে এবং হচ্ছে এই টাইপের যে ব্যাখ্যাগুলো আছে ব্যাখ্যাগুলো একটু পড়ে গেলে তোমরা হচ্ছে পরীক্ষার মধ্যে ইনশাল্লাহ এই 8টা টাইপ থেকে হচ্ছে কমন পাবা। এবং হচ্ছে একেবারে হচ্ছে তোমরা নিশ্চিন্তে থাকার জন্য বইটা একটু পড়বা, তাইলে হচ্ছে ভালো করবা। আর আশা করি আমার যে টপিকগুলো দেওয়া আছে এগুলো পড়ার পরে খুব বেশি হচ্ছে আর প্রিপারেশন নিতে হবে না। তো তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা। এবং হচ্ছে তোমাদের জন্য আমাদের যে গুপ্ত স্কুল তোমাদের জন্য হচ্ছে ফ্রিতে আমাদের বাংলা, ইংরেজি এবং হচ্ছে আইসিটি 3টি টপিকের উপরে তোমাদের জন্য হচ্ছে ফ্রি ক্লাস হচ্ছে আগামীকাল থেকে হচ্ছে রেগুলারলি যাবে। তো হচ্ছে গুপ্ত স্কুলের এই ভিডিওগুলো হচ্ছে ফ্রিতে পাওয়ার জন্য তোমরা হচ্ছে অবশ্যই গুপ্ত স্কুলের যে ফেসবুক পেজ এবং হচ্ছে ইউটিউব চ্যানেল অবশ্যই যুক্ত হয়ে যাবা। এবং হচ্ছে আজকে ক্লাস রিলেটেড যদি কোনো ধরনের প্রশ্ন থাকে এবং হচ্ছে যে কোনো জিজ্ঞাসা থাকে তোমরা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা হচ্ছে আমাদের ইনবক্সে যোগাযোগ করবা। অবশ্যই আমরা আমাদের জায়গা থেকে হচ্ছে তোমাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করব। তোমাদের হচ্ছে আগামী দিন ভালো হোক। তোমরা সবাই হচ্ছে এইচএসসি যারা 26 সালে পরীক্ষা দিবা সবার জন্য অনেক বেশি শুভকামনা। এই ছিল হচ্ছে আমাদের আজকের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, আইসিটি প্রথম অধ্যায় নিয়ে হচ্ছে আমাদের বেসিক কিছু কনসেপ্ট আলোচনা এবং সিকিউ এবং হচ্ছে গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো আশা করা যায় যে হচ্ছে আমি যে হচ্ছে সাজেশনটা দিয়েছি এই স্লাইডটা তোমরা যদি হচ্ছে পড়ো পরীক্ষা 100% কমন পাবা। তাহলে কথা হচ্ছে স্লাইড পড়বা কীভাবে পাইতে হবে, তো স্লাইড পাওয়ার জন্য অবশ্যই হচ্ছে আমাদের যে হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে এগুলোতে যুক্ত হতে হবে। তোমরা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম, ইউটিউবে তোমরা হচ্ছে যুক্ত হয়ে যাবা। এবং হচ্ছে যুক্ত হয়ে আমাদের যে গ্রুপটি আছে গ্রুপের মধ্যে যুক্ত হওয়ার পরে আমাদের যে আজকের ক্লাস
এটা হচ্ছে কমপক্ষে 3 থেকে 5 জন বন্ধুকে হচ্ছে তোমরা শেয়ার করে স্ক্রিনশট আমাদের ইনবক্সে দিবা, দেওয়ার সাথে সাথে তোমরা হচ্ছে এই গুরুত্বপূর্ণ পিডিএফ গুলো হচ্ছে পাবা, যেখানে হচ্ছে খুবই শর্টলি এবং হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিসগুলো দিয়ে হচ্ছে আমরা সারা দিন রাত পরিশ্রম করে তোমাদের জন্য স্লাইডগুলো তৈরি করতেছি, যাতে তোমরা হচ্ছে অল্প সময়ে অল্প পরেই বেশি হচ্ছে তোমরা আউটপুট দিতে পারো। মানে পরিশ্রম আমরা করে দিতেছি, তোমরা শুধু হচ্ছে 3 ঘন্টার পর 30 মিনিটে তোমরা হচ্ছে কিভাবে শেষ করতে পারো ওই জিনিসগুলো তোমাদের জন্য আমরা রেডি করে দিব। এবং হচ্ছে তোমরা শুধু কি করবে, আমাদের পেজটা হচ্ছে একটু শেয়ার দিয়ে একটু স্ক্রিনশট আমাদেরকে দিবা, আমরা সাথে সাথে তোমাদের হচ্ছে পিডিএফ গুলো দিব। শুধু প্রথম অধ্যায় করেই আমরা শেষ করব না, তোমরা যদি আমাদের সাথে থাকো এবং আগ্রহ প্রকাশ করো, আমাদের দ্বিতীয় তৃতীয় এবং পঞ্চম অধ্যায়ের যে হচ্ছে অনেক সুন্দর শর্টকাট আছে আমাদের যে প্রোগ্রামগুলো সলভ করার, ওই পিডিএফ গুলো নিয়ে হচ্ছে তোমাদের সামনে হাজির হব। তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।